সকাল। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর, একুশে টিভি হাইলাইটস, ইতিহাসের এই দিনে জানেন কি, আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর। এই বছরটি শেষ হতে আরও 163 দিন বাকি, অর্থাৎ গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী আজ বছরের 202তম দিন। আজ মঙ্গলবার 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 6 শ্রাবণ বর্ষাকাল 1433 বঙ্গাব্দ, 6 সফর 1448 হিজরি। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 47 মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 23 মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় দেশের প্রায় সব বিভাগেই মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসের মতো বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং রাতে তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও একুশে টেলিভিশনের পর্দায় থাকছে তথ্য ও বিনোদনে ভরপুর দারুণ সব আয়োজন। সারাদিন আমাদের চ্যানেলে কি কি বিশেষ অনুষ্ঠান থাকছে দিনের শুরুতেই তা আপনাদেরকে এক নজরে জানিয়ে দিতে আমাদের এবারের সেগমেন্ট একুশে টিভি হাইলাইটস। স্টেডিয়াম ভর্তি দর্শক, কোটি কোটি মানুষের মুখে সুমন শু। তোমার সাথে আমার কত গভীর সম্পর্ক ছিল জানে তোমার হাজবেন্ড? আদর আজাদ ও বুবলি অভিনীত এবং সৈকত নাসির পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি তালাশ দেখবেন সকাল 10টায়। এখানে ডিপার্টমেন্টের মানিজ্যতের ব্যাপার আছে। আমার এই উপন্যাসে আমি সত্য লিখে গিয়েছি। আমার সাথে আপনাকে একটু যেতে হবে। মানে ওনার একটা বইয়ের নাম তো বাদল বক্স। তাহলে বইটা নিশ্চয়ই অন্য কারো লেখা। অমিতাভ রেজা পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি মুন্সিগিরি দেখবেন বিকাল 3টায়। স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সব টেকনিক আয়োজন একুশে রেসিপি পর্দায় কাজ তৈরি হয়ে গেল আজকের রেসিপি, বিফ টেন্ডারলন উইথ saffron potato mash and aromatic vegetable peppercorns. মুনতাসির বিপনের প্রযোজনায় একুশের রেসিপি দেখবেন রাত 8টায়। আলেসিও, এই শপথ কখনো ভুলো না। এখন থেকে তুমি দাদিমার কাছেই থাকবে। এটা রাখো, তোমাকে দিলাম। ওকে কি শাস্তি দেয়া যায়? আমি স্বীকার করছি, আমি ভুল করেছি। উৎসব এখনো শুরুই হয়নি। মেগা সিরিয়াল মু দেখবেন রাত 10টা 30 মিনিটে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন একুশে টিভি হাইলাইট সেগমেন্টটি। কালের গহ্বরে হারিয়ে যায় সময়, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। আজকের দিনটি আগামীকাল হয়ে যায় অতীত। সে অর্থে প্রতিটি দিনে এক একটি ইতিহাস, আর ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। তাই তো শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে সেগমেন্টটি। 1959 সালের 21 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ক্যামডেনে এক ঐতিহাসিক ঘটনার অবতারণা ঘটে। এই দিনে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত যাত্রীবাহী ও পণ্যবাহী বাণিজ্য তরী NS সাভানা প্রথম সাগরে ভাসানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের বিখ্যাত অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু উদ্যোগের অংশ হিসেবে এই জাহাজটি নির্মাণ করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বকে দেখানো যে পারমাণবিক শক্তি কেবল যুদ্ধ বা ধ্বংসের হাতিয়ার নয়, বরং মানব সভ্যতার কল্যাণে এবং বাণিজ্যিক ক্ষেত্রেও এর শান্তিপূর্ণ ও বৈপ্লবিক ব্যবহার সম্ভব। জাহাজটির নামকরণ করা হয়েছিল 1819 সালে
আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়া বিশ্বের প্রথম বাষ্পচালিত জাহাজ এস শাবানার নাম অনুসারে। $46.9 মিলিয়ন ব্যয়ে নির্মিত 596 ফুট দীর্ঘ এই জাহাজটিতে বসানো হয়েছিল একটি ব্যাটকক ও উইলকক্স পারমাণবিক চুল্লি। এই অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে জাহাজটি জ্বালানি রিফুয়েলিং ছাড়াই প্রায় 3.5 লাখ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে সক্ষম ছিল। এস শাবানা কেবল একটি সাধারণ মালবাহী জাহাজই ছিল না, এটি ছিল একই সাথে অত্যন্ত বিলাসবহুল একটি যাত্রীবাহী জাহাজ। এতে 60 জন যাত্রী থাকার চমৎকার ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন, একটি থিয়েটার, সুইমিং পুল এবং উন্নত ডাইনিং হল ছিল। একই সাথে জাহাজটি প্রায় 10,000 টন কার্গো বহনে সক্ষম ছিল। জাহাজটির নকশা করা হয়েছিল অত্যন্ত আধুনিক এবং দৃষ্টিনন্দনভাবে, যাতে সাধারণ মানুষের মনে পারমাণবিক শক্তির নিরাপত্তা নিয়ে থাকা ভয় দূর করা যায়। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শাবানা খুব বেশি লাভজনক হতে পারেনি। এর রক্ষণাবেক্ষণ খরচ ছিল অনেক বেশি এবং এর ক্রুদের বিশেষ পারমাণবিক প্রশিক্ষণের প্রয়োজন হতো। এছাড়া পারমাণবিক বর্জ্য এবং নিরাপত্তার কারণে বিশ্বের অনেক বন্দরে জাহাজটি নোঙর করার অনুমতি পেতে জটিলতার মুখোমুখি হতো। ফলস্বরূপ 1971 সালে মাত্র 1 দশকের মাথায় জাহাজটিকে সক্রিয় সেবা থেকে অবসর দেওয়া হয়। লাভজনক না হলেও প্রযুক্তিগত ও কূটনৈতিক দিক থেকে এস শাবানা ছিল দারুণ সফল। এটি সফলভাবে প্রমাণ করেছিল যে পারমাণবিক শক্তি সমুদ্র যাত্রায় অত্যন্ত নির্ভরযোগ্য ও নিরাপদ। বর্তমানে এটি আমেরিকার মেরিল্যান্ডের বাল্টিমোরে একটি জাতীয় ঐতিহাসিক নিদর্শন বা ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসেবে সংরক্ষিত রয়েছে, যা মানব ইতিহাসের এক অন্যতম সাহসী বৈজ্ঞানিক উদ্যোগের নীরব সাক্ষী। প্রিয় দর্শক, দেখছিলেন ইতিহাসের এই দিনে সেগমেন্টটিতে এস শাবানার ঐতিহাসিক সব না জানা কথা। 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। বিশাল এই পৃথিবীর পরতে পরতে ছড়িয়ে আছে রহস্য আর প্রাণের অদ্ভুত সব কারুকাজ। কত শত বিচিত্র প্রাণী আর পতঙ্গ, যাদের এক একজনের জীবনধারা আমাদের কল্পনার চেয়েও বিস্ময়কর। প্রকৃতির এই অবারিত বৈচিত্র্য সম্পর্কে আমাদের কতটুকুই বা জানা আছে? আজকের আয়োজনে আমরা তুলে ধরব সেই সব রোমাঞ্চকর ও অজানা কিছু তথ্য যা আপনাকে নতুন করে ভাবিয়ে তুলবে। চলুন তবে জেনে নেই পৃথিবীর কিছু অদ্ভুত প্রাণের অজানা সব গল্প। আফ্রিকার ইথিওপিয়ার সিমিয়ান পর্বতের আলপাইন তৃণভূমি এবং রুক্ষ পাহাড়ে বাস করে এক অনন্য ও কৌতূহল উদ্দীপক প্রাইমেট। জেলাডা দেখতে অনেকটা বেবুনের মতো হলেও আসলে এরা স্বতন্ত্র থেরোপিথেকাস গোত্রের একমাত্র জীবিত সদস্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 থেকে 4400 মিটার উচ্চতায় বাস করা এই স্তন্যপায়ী প্রাণীগুলো তাদের অদ্ভুত শারীরিক গঠন, খাদ্যাভ্যাস ও সামাজিক আচরণের জন্য সারা বিশ্বের প্রকৃতিপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। জেলাটাতে সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এদের বুকের মাঝখানে থাকা লোমহীন উজ্জ্বল লাল রঙের চামড়ার বিশেষ অংশ বা প্যাচ। এই লাল চিহ্নের কারণে এদের ব্লিডিং হার্ট বানর বা রক্তাক্ত হৃদয়ের বানরও বলা হয়। পুরুষ জেলাডাদের ক্ষেত্রে এই লাল রংটি অনেক বেশি উজ্জ্বল ও স্পষ্ট হয়, যা তাদের সামাজিক আধিপত্য ও শারীরিক সক্ষমতার জানান দেয়। বিশেষ করে প্রজনন মৌসুমে বা উত্তেজনাপূর্ণ মুহূর্তে হরমোনের প্রভাবে এই লাল অংশটি আরও বেশি দৃশ্যমান হয়ে ওঠে। এছাড়া পুরুষ জেলাডাদের পিঠ ও ঘাড় জুড়ে সিংহের মতো ঘন জাঁকজমকপূর্ণ কেশর থাকে, যা তাদের এক রাজকীয় রূপ দান করে।
পৃথিবীতে বসবাসকারী সমস্ত প্রাইমেটের মধ্যে জেলাডাই একমাত্র প্রজাতি যারা মূলত ঘাস খেয়ে বেঁচে থাকে। এদের খাদ্যাভ্যাসের প্রায় 90% হলো কচি ঘাস, ঘাসের শিকড় ও বীজ। ঘাস ছিঁড়ে খাওয়ার সুবিধার জন্য এদের আঙ্গুলগুলো অত্যন্ত চটপটে এবং শক্ত হয়। ইথিওপিয়ার রুক্ষ পাহাড়ের ঢালে বসে 2 হাত দিয়ে ঘাস উপড়ে খাওয়া এদের প্রতিদিনের চিরচেনা দৃশ্য। জেলাটাদের সামাজিক জীবন অত্যন্ত জটিল ও সুশৃঙ্খল। এরা সাধারণত বহুস্তরে সামাজিক কাঠামোয় বাস করে, যেখানে মূল দলটিকে বলা হয় হারেম। একটি হারেমে একজন শক্তিশালী পুরুষ জেলাডার অধীনে কয়েকটি স্ত্রী জেলাডা ও তাদের সন্তানরা থাকে। রাতের বেলা শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচতে এরা খাড়া পাহাড়ের খাঁজে আশ্রয় নেয়, আর দিনের আলো ফুটতেই দল বেঁধে তৃণভূমিতে নেমে আসে। এদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য প্রায় 30টিরও বেশি ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর বা ডাক রয়েছে, যা প্রাইমেটদের জগতে অন্যতম উন্নত যোগাযোগ ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে জলবায়ু পরিবর্তন, কৃষি জমি সম্প্রসারণ এবং মানুষের বসতি স্থাপনের কারণে জেলাটাদের এই অনন্য আবাসভূমি দিন দিন সংকুচিত হয়ে আসছে। প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক ইউনিয়ন IUCN এদের বিপন্নপ্রায় বা আশঙ্কাজনক হিসেবে তালিকাভুক্ত করেনি ঠিকই, তবে এদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ইথিওপিয়ার সিমিয়ান জাতীয় উদ্যান সহ বিভিন্ন অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণ দল অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টে। 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশের সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। আমাদের এবার আয়োজনে থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো উদ্ভিদ। আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে, তেমনি কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রতিটি উদ্ভিদেরই আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে। জলজ উদ্ভিদের রানী বলা হয় লোটাস বা পদ্ম ফুলকে। পঙ্কিল জলাশয় বা কাদার মধ্যে জন্ম নিলেও এর পাতা ও পাপড়ি থাকে সম্পূর্ণ দাগহীন ও নিষ্কলঙ্ক। বৈজ্ঞানিক পরিভাষায় একে লোটাস ইফেক্ট বলা হয়, যার কারণে জল বা কাদা এর গায়ে লেগে থাকতে পারে না। এই অনন্য বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে পদ্মফুল পবিত্রতা, পুনর্জন্ম, সৌন্দর্য ও আধ্যাত্মিক জাগরণের এক শাশ্বত প্রতীক হিসেবে সমাদৃত। সারা বিশ্বে পদ্ম ফুলের মূলত দুটি প্রধান প্রজাতি পাওয়া যায়। একটি হলো এশীয় পদ্ম, যা সাধারণ গোলাপি বা সাদা রঙের হয়ে থাকে। অন্যটি হলো আমেরিকান পদ্ম বা আমেরিকান লোটাস, যা আকারে কিছুটা ছোট এবং এর রং হালকা হলুদ হয়। এছাড়া পাপড়ির সংখ্যা ও রঙের তারতম্যের উপর ভিত্তি করে এর বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, যেমন শতাব্দী প্রাচীন রক্তপদ্ম, শ্বেতপদ্ম ও নীলপদ্ম, যা মূলত এক ধরনের শাপলা হলেও লোকমুখে নীলপদ্ম নামে পরিচিত। পদ্ম ফুলের ভৌগোলিক প্রাপ্তিস্থান বেশ বিস্তৃত। এটি মূলত এশিয়া মহাদেশের বাংলাদেশ, ভারত, চীন, জাপান ও ইরানের জলাভূমি, বিল, হাওর ও শান্ত পুকুরে প্রচুর পরিমাণে জন্মায়। ভারত ও ভিয়েতনামের জাতীয় ফুল হিসেবে এটি বিশেষ মর্যাদাপ্রাপ্ত। এছাড়া উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন হ্রদে এর আমেরিকান প্রজাতিটি প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি পদ্মের রয়েছে অসাধারণ ঔষধি ও পুষ্টিগুণ। সনাতন আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় এর শিকড় বা রাইজোম, বীজ, পাতা এবং পাপড়ি বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।
পদ্মের বীজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা বার্ধক্য রোধে সাহায্য করে। এর শিকড় রক্ত স্বল্পতা দূর করতে, হজম শক্তি বাড়াতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এছাড়া পদ্ম ফুলের চা মনকে শান্ত রাখতে এবং অনিদ্রা দূর করতে ভেষজ ঔষধ হিসেবে দারুণ কাজ করে। কাদায় বুক চিরে জেগে ওঠা এই ফুলটি তাই একাধারে প্রকৃতির এক অপরূপ শিল্প এবং মানবদেহের জন্য এক মহা উপকারী উপাদান। দর্শক, দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটি। 21শে সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলেই আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25। ইমেইল সকাল@21.tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@atv lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আর প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে হাজির হচ্ছে আপনাদেরই কাছে। আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল।